আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। আমার নাম হচ্ছে মারুফ আর আমার বাসা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের দেওরাপাড়া নামে একটি এলাকায়। আমার গ্রামটা খুব শান্তশিষ্ট এবং নিরিবিলি, কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটি কবরস্থান আছে, যে কবরস্থানকে ঘিরে আজকের এই রহস্য এবং সবার মনে ভয়। ঘটনাটি ঘটে ঠিক এইভাবে। আমরা তিনটা বন্ধু ছিলাম, দুই বন্ধু আমরা গ্রামে থাকতাম। আমার নাম হচ্ছে মারুফ আর আমার আরেক বন্ধুর নাম সোহাগ, আর যে বন্ধুটি ঢাকা থাকতো সেই বন্ধুর নাম হচ্ছে রিয়াজ। আমার ওই বন্ধু পড়াশোনার সুবাদে ঢাকায় থাকতেন সব সময়, তো মাঝে মধ্যে ও ছুটিতে আসতো। আসার পরে একদিন হঠাৎ করে ছুটি আসার পরে তিন বন্ধু মিলেই আমাদের একটা কবরস্থান, ওই পুরাতন কবরস্থান ঘিরেই গল্প উঠে যায়। তখন সোহাগ বলতেছিল যে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে কেউ নাকি আসতে চায় বা আসে না, ফিরে আসে না। আর সন্ধ্যার পরে সূর্য ডুবার পরে ওই কবরস্থানের পাশ দিয়ে কেউ যাতায়াত করে না। কথাগুলো রিয়াজ বারবার কুসংস্কার ও হাসি ঠাট্টার স্বরূপ নিতেছিল, আমরা বুঝতেই পারতেছিলাম। তখন আমি বললাম যে রিয়াজকে এসব বলিস না, রিয়াজ এসব বিশ্বাস করবে না, কারণ ও ঢাকায় বড় হয়েছে, গ্রামে কি ঘটনা ঘটে ওর এইসব বিষয়ে কোনো নলেজ নেই বা আইডিয়া নেই। তখন মারুফ বলতে থাকলো যে এই কবরস্থানে ঠিক শেষ প্রান্তে পুরনো একটা জায়গায় এক হুজুরকে দাফন করা হয়েছিল আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে। মুরব্বীদের মুখে শোনা যায় যে হুজুর জীবন দশায় বেঁচে থাকা অবস্থায় তিনি কালো জাদুতে খুব বেশি পারদর্শী ছিলেন। বিভিন্ন কালো জাদু করতেন, বিভিন্ন জিন বন্দি করে বিভিন্ন রকম কাজ করাতেন, ভালো মন্দ কাজ করাতেন। লোকমুখে শোনা যায় তার মৃত্যুর পরেও তার কবরের পাশ দিয়ে কি যেন একটা ছায়া ঘুরে বেড়ায়, আর সন্ধ্যার পরে ওইখানে কেউ গেলে সে আর আগের মতো ঠিকঠাক থাকে না। রিয়াজের সামনে যখন এই কথাগুলো বলতেছিলাম, রিয়াজ তখন একটু হাসি স্বরূপ নিচ্ছিল আর বারবার বলছিল এইসব কুসংস্কার, আর কবর দেখে ভয় পাওয়ার কি আছে, কবরস্থান তো আমাদের জন্যই, কবরস্থান আমাদের মুসলমানদের জন্যই বানানো হয়েছে। তো আমি বললাম রিয়াজ তুমি এইসব বিশ্বাস করবে না, তুমি এইসব টপিক বাদ দাও। তো রিয়াজ বলল চলো আমরা একদিন দেখি এই কবরস্থানে যাই আর কবরস্থানে কি আছে এইসব বিষয়ে দেখে আসি। আমরা প্রথম অবস্থায় দুই বন্ধু মানা করতেছিলাম না, ওই কবরস্থানের আশেপাশে যাওয়া যাবে না সন্ধ্যার পরে, কিন্তু রিয়াজ এতটাই জোরাজোরি করতেছিল যে আমরা বাধ্য হয়ে ওর সাথে যাওয়ার জন্য রাজি হলাম। পরের দিন মঙ্গলবার রাত্রে 10টার দিকে গেলে তো সবাই জানাজানি হয়ে যাবে, আর জানতে পারলে কেউ যাইতে দিবে না। এই জন্য রিয়াজ বলল আমরা রাত্রে 12টার সময় যাব। তো 12টার সময় তিন বন্ধু মিলে টর্চ লাইট নিয়ে আমরা কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। কবরস্থানের একটু আগে যাওয়ার পরেই খেয়াল করলাম চারিদিকটা খুব আজকে বেশি নিস্তব্ধ, একদম নিরিবিলি, চারিদিকে বাতাসের শুনশান আওয়াজ। আর দূরে খেয়াল করলাম পেঁচা ডাকতেছে, কিন্তু অন্যান্য দিন গ্রামে এত পেঁচা ডাকে না, হঠাৎ এত পেঁচা কোথার থেকে ডাকলো। এই বিষয়টাই নিয়ে আমার মনে একটু খুঁতখুঁতি, আমার মনে ভয়ও পাচ্ছি। তারপর রিয়াজ হেসে বলল চলো, কিছুই নাই সব। রিয়াজ কবরস্থানের ভিতরে পা দিতেই খেয়াল করলো যে কবরস্থানের ভিতর থেকে ধূপকাঠি পোড়ানোর একটা গন্ধ আসতেছে, কে যেন ধূপকাঠি পোড়াচ্ছে, কিন্তু আশেপাশে তো কোনো মানুষ নেই, আমরা তিনজন ছাড়া। তারপর রিয়াজ অমনি ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পর আমরা অন্যান্য কবরের ভিতর দিয়েই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। হাঁটার পর আমরা খেয়াল করলাম যে ওইখানে একটা কবর খোঁড়ার আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় কে যেন কবর করতেছে, মাটি খোঁড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপর রিয়াজ ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে দেখলো যে কবরস্থানটা কিরকম যেন কাঁপতেছে, আর বাতাসের শনশন আওয়াজ, বাতাস চারিদিকে খুব ঠান্ডা হয়ে গেছে। তারপর আমরা তিনজন একটা বিষয় খেয়াল করলাম যে কবরস্থান থেকে কি যেন একটা হাত উঠলো, একটা বিশাল বড় হাত। হাতের নখগুলো একদম অস্বাভাবিক, আর হাতটা হচ্ছে কালো, মনে হয় যে কোনো জীবজন্তুর আঙ্গুল এরকম নখগুলো। তারপর আমাদের হাত পা গা একদম ঠান্ডা হয়ে যেতে লাগতেছিল। তখন আমরা খেয়াল করলাম কবরের পাশে এক লম্বা দানব, যার পুরো শরীরে মনে হয় কাপড় পেঁচানো, মুখটা বোঝা যাচ্ছিল না, আর তার চোখ দুটো একদম লাল ঝলমলে। সে কর্কশ গলায় আমাদেরকে বলতেছিল যে তোমাদের এখানে আসা উচিত হয়নি, তোমরা এখানে কেন আসছো। এইবার তো প্রায় আমাদের অজ্ঞান হওয়ার মতো অবস্থা, আমরা অজ্ঞান হয়ে যাব, কিন্তু আমরা দৌড়াতে পারতেছিলাম না। আমাদের শরীরে একদম শক্তি কেমন যেন ফুরিয়ে আসতেছিল, আমরা দৌড়াতে পারতেছিলাম না। আর আমাদের টর্চ লাইটের আলো কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছিল, টর্চ দিয়ে কিছু দেখা যাচ্ছিল না। ফাঁকা মাঠে একদম কবরস্থান, চারিদিকে শুধু কবর আর কবর, আর ঠিক আমরা পুরাতন কবরস্থানের পাশেই দাঁড়িয়ে আছি। আর এইখানে একটা লম্বা দানবের সামনে আমরা দাঁড়িয়ে আছি, চাঁদের আলোয় শুধু আমাদের
দেখা যাচ্ছে, কিন্তু লাইটের আলোয় কিছু দেখা যাচ্ছিল না। তারপর আমরা দৌড় দিতে যাব, ঠিক তখনই ওই লোকটা কর্কশ গলায় বলে উঠলো, তোমরা তো এসেছো নিজের ইচ্ছায়, এখন ফিরে আর যেতে পারবে না, তোমাদেরকে আবার ডাকবো আমি। তারপর কেমন জানি আমরা খেয়াল করলাম আমাদের শরীরে একটা শক্তি চলে আসলো, আর আমরা দৌড় দিলাম। দৌড় দিয়ে কবরস্থানের পাশে গিয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের পিছনে পিছনে আমাদের থেকে দ্বিগুণ গতিতে কয়েকটা ছায়া আমাদের দিকে দৌড়ে আসতেছে। কবরস্থানের সীমানা পার হওয়ার পরপরই দেখলাম ওই ছায়াগুলো আর নেই, কিন্তু হঠাৎ খেয়াল করলাম যে রিয়াজের হাতে সেই ধূপকাঠিগুলো, যে ধূপকাঠিগুলো ঢোকার সময় আমরা খেয়াল করেছিলাম যে পোড়া পোড়া আওয়াজ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো রিয়াজ তো এই ধূপকাঠিগুলো ছয়ই নেই, তাহলে এই ধূপকাঠিগুলো কোথা থেকে আসলো রিয়াজের হাতে? পরের দিন সকালবেলা আমরা বাসায় যে সবাই মোটামুটি অসুস্থ হয়ে গেলাম, আমাদের জ্বর করলো শরীরে, সবারই মোটামুটি অনেক জ্বর। কিন্তু রিয়াজের অবস্থা আরো বেশি খারাপ ছিল। রিয়াজ ঘুমাইতে পারতো না, তার চোখের নিচে কালো দাগ হয়ে গেছিল। আশেপাশে রিয়াজ ঘুমাইলে কারোর ছায়ার আসা যাওয়ার আওয়াজ শুনতো, আর কে যেন ডাকতো। রিয়াজ মাঝে মধ্যেই ঘুমের মধ্যে চিল্লিয়ে উঠতো যে এই আমাকে ডাকো না, আমাকে ডাকো না, আর বলতেছে আমাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে, আমার ওইখানে যাওয়া লাগবে, এইসব নানান কিছু বলতো। 3-4 দিন যাওয়ার পর গ্রামের এক হুজুর এসে তাকে তাবিজ কবজ দিয়ে যায়, তারপর মোটামুটি রিয়াজ শান্ত হয়। কিন্তু একদিন হঠাৎ করেই মারুফকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের আশেপাশে কোনো জায়গায় মারুফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সন্ধ্যার দিকে একদল আমাদের চাচা জ্যাঠারা খেয়াল করলো যে রিয়াজের ফোনটা কবরস্থানের পাশে। আরো বেশ কয়েকদিন খোঁজা হলো, এলাকার মধ্যে মাইকিং করা হলো এবং পোস্টার করা হলো, তারপরেও সোহাগের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না এলাকার মধ্যে। তারপর একদিন আমি ঘুমাচ্ছিলাম, ঘুমানোর পর খেয়াল করলাম জানালাটা আমার খোলা ছিল, খুব গরম ছিল, জানালাটা খুলেই ঘুমিয়েছিলাম। তখন দেখি সোহাগ আমাকে কেমন জানি ডাকতেছে, বলতেছে আমি তো চলে গেছি, তুই আসবি না আমার সাথে? ওই দিন আমি এতটাই ভয় পেয়েছিলাম যে দরজা জানলা বন্ধ করে আমি জোরে চিৎকার করে মায়ের রুমে চলে যাই। তারপর কিছুদিন পরে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ আমার একদিন প্রস্রাব বের হয়, যার কারণে আমি প্রস্রাব করার জন্য উঠি, আমাদের ওঠা নেই। তখন আমি খেয়াল করলাম রিয়াজ আর সোহাগ দুইজনেই আমাকে ডাকতেছে, কিন্তু তাদের মুখটা বোঝা যাচ্ছে না, তাদের কণ্ঠস্বরটা একদম কর্কশ, আর তাদের চোখ দুটো লাল ঝলমল করতেছিল। বললাম আমরা দুইজন তো চলে গেছি, এখন তুই আসবি না, তোর পালা। তারপর খেয়াল করলাম যে ওই দিন রাতটা খুব কষ্ট করে পার করলাম। পার করার পর কবরস্থানে একটা নতুন কবর করা হয়েছে। এটা শোনা যাচ্ছিল যে আশেপাশে তো কেউ কবরস্থান খুঁড়েনি বা কেউ মারাও যায়নি, তাহলে এই কবর কে খনন করলো, আর এইখানে কাকেই বা দাফন করা হয়েছে? এদিকে রিয়াজকেও পাওয়া যাচ্ছিল না। তখন খোঁজ খবর নিয়ে জানা গেল যে রিয়াজ ওই দিন রাত্রে চলে যায়। তারপরে ওকে কে যেন ডাকতেছিল, বাড়ির লোকজন সবাই তাকে জোরে জোরে চিল্লে ডাকতেছিল, রিয়াজ ওইখানে তুই যাস না, যাস না। ওকে খুব টানতেছিল, কিন্তু ওর মধ্যে এমন এক অদ্ভুত শক্তি আসে যে ওখানে টানে টানে নিয়ে যাচ্ছিল। তখন রিয়াজ চলে যায় কবরস্থানের দিকে, তারপরে থেকে আর ওকে পাওয়া যায়নি। তো বাকি গল্প দ্বিতীয় পর্বে আমার সাথে আরো কি কি হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ।